হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমার যে নবম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ষষ্ঠ অধ্যায় আছে পটের সারণী, সে অধ্যায়ের যে শেষ অংশটুকু নিয়ে আজকে আলোচনা করবো ইলেকট্রন আসক্তি এবং বাকি যে পার্টটুকু আছে তো এই ঋণাত্মকতা পটের সারণী এগুলো নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে আমরা প্রথমে কী দেওয়া আছে, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। তো ইলেকট্রন আসক্তিটা আসলে কি দেখো, তো গ্যাসীয় অবস্থায় ধর একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় থাকতে হবে এবং কোনো পরমাণুর যে মৌলের যে আছে, কোনো পরমাণু যে সর্ববহিষ্ঠ স্তর আছে সেইখানে একটা ইলেকট্রন যুক্ত করতে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে, সেটা হবে কি তার ইলেকট্রন আসক্তি। ধরো এখানে ক্লোরিন আছে, তো গ্যাসীয় অবস্থায় ক্লোরিনকে যদি আমরা একটা ইলেকট্রন যুক্ত করতে চাই ধরো এবং যুক্ত করে যদি একে Cl মাইনাসে আমরা পরিণত করতে চাই, তাহলে আমাদের এখানে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটাকে আমরা কি বলবো, সেই পরিমাণ শক্তিটাকে কি বলবো আমরা, ইলেকট্রন আসক্তি। ঠিক আছে। তো দেখো এই আয়নীকরণ শক্তির মতোই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি কী হয়ে যায়, বেড়ে যায়, এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। তো দেখো যে পরমাণু সোডিয়াম, ম্যাগনেসিয়াম এইভাবে কি হয়ে যায়, পরমাণুর যে ইলেকট্রনের সংখ্যা কী হয়ে থাকে এইদিকে কিন্তু বাড়তে থাকে। তো যদি বাড়তে থাকে এর মানে হচ্ছে কি, ওদের ইলেকট্রন কি হবে, লাস্টের দিকে ওর একটা যারা আছে তাদেরকে একটা বা দুইটা ইলেকট্রনের দরকার হবে, তাই না? তো দেখো সিলিকন, সালফার যেমন 6টা আছে, ওর আরও 2টা ইলেকট্রন দরকার, ক্লোরিনের 7টা আছে, ওর আর একটা ইলেকট্রন দরকার। তো দেখো আর সোডিয়াম কী চাই, আমি ত্যাগ করি, সোডিয়াম ম্যাগনেসিয়াম চাই আমি ত্যাগ করি, আর যে অষ্টক পূরণ করার জন্য যে সালফার আর ক্লোরিনের কী চাই আমি গ্রহণ করি। তো যারা ডান দিকে আছে এই সকল পরমাণুদের কি আকার, সাধারণত আমরা জানি বাম দিকে আছে তাদের আকারটা একটু বড় থাকে, আর ডান দিকে থাকে তাদের আকারটা একটু ছোটো থাকে। তো দেখো আকার যদি হ্রাস পায়, পারমাণবিক ব্যাসার্ধ যদি হ্রাস পায় তাহলে ইলেকট্রন শক্তি বাড়ে। তো বুঝতে পারছো তো কী জন্য বাড়ে। আবার যাদের আকার যে বাড়লে অর্থাৎ বাম দিকে যাদের আকার বেশ বৃদ্ধি পাবে, আমরা তো জানি এদের ইলেকট্রন আসক্তিটা একটু কম থাকে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো গেছে তৈত্রীণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি। তো দেখো তৈত্রীণাত্মকতা কি, একটি অণুতে যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের কি প্রয়োজন হয়, তাই না? ধরো এই যে একটা পরমাণু যেখানে আবদ্ধ থাকবে এখানে 2টা ইলেকট্রনের প্রয়োজন। তো দুটো পরমাণু ইলেকট্রন কি করে নিজের দিকে টানতে চায়, অর্থাৎ ও চাই ইলেকট্রন আমার দিকে আসুক, ও চাই কি আমার দিকে আসুক। যে পরমাণুতে যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি, সে পরমাণু কি হবে তত কাছের দিকে যেতে থাকবে, তাই না? এবং এই আকৃষ্ট করা বা আকর্ষণ করাকে কী বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা। তো তৈত্রীণাত্মকতা কি, টপিকটা কি আশা করছি বুঝতে পেরেছো। যে ইলেকট্রন যে যখন শেয়ার করে তখন সবাই চায় আমার দিকে সবগুলো চলে আসুক, আবারও চায় আমার দিকে আসুক। তো যে যত টানতে পারবে তার যে তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি তত বেশি। তো দেখো একই মৌলের দুটি পরমাণুতে যদি থাকে যে দুটি পরমাণু হয়ে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে কী করে সমানভাবে আকর্ষণ করবে, এবং তাই ইলেকট্রন দুটি ঠিক মাঝখানে থাকবে। কিন্তু ধরো একটা পরমাণুতে ধরো দুই রকমের আছে, তখন কি হবে, ধরো একটির মধ্যে যে তড়িৎ-ঋণাত্মকতা অন্যটি থেকে বেশি, যেমন হাইড্রোজেন আর ক্লোরিন, এটা কিন্তু এক একটার এক এক রকম। তো তখন কী হয় দেখো, এটার আর মাঝখানে থাকে না, হাইড্রোজেনের একরকম আবার ক্লোরিনের একরকম। তখন কি হয়, এটা যে একদিকে সরে যায়, যার তৈত্রীণাত্মকতার মান বেশি তার দিকে সরে যাবে। তো দেখো পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম দিকে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ থেকে কি হয়, বেশি হয়। অর্থাৎ বাম দিকে যারা থাকে তাদের ব্যাসার্ধ বড় এবং ডান দিকে যারা থাকে তাদের ব্যাসার্ধ ছোট, আমরা সকলেই জানি। তো তাদের যে পারমাণবিক ব্যাসার্ধ থেকে বেশি হওয়ায় তারপর সে সকল মৌলে কী হবে, যে তৈত্রীণাত্মক অপেক্ষিত কম হয়, অর্থাৎ যারা বাম দিকে থাকবে তাদের তৈত্রীণাত্মকতা কী হবে, অপেক্ষাকৃত কম হবে। তো দেখো কম হওয়ার কারণটা কি, ধরো যারা বড় তারা তো এই বাইরের ইলেকট্রনটাকে অনেক কম পরিমাণে আকর্ষণ করবে, আর যার আকারটা ধরো ছোটো হচ্ছে কিন্তু আরও বেশি পরিমাণে আকর্ষণ করতে পারবে, তাই না? অর্থাৎ বলেছে যার ব্যাসার্ধ যত কম হবে তার আকর্ষণ শক্তিটা কী হবে, তত বেশি হবে, এবং যার ব্যাসার্ধ যত বেশি হবে তার এই যে দেখো বলা হয়েছে কি, বেশি হওয়ার কারণে কি হয়, বেশি হওয়ার কারণে তৈত্রীণাত্মকতার মানটা কম হয়। তো দেখো সবচেয়ে কম যে তৈত্রীণাত্মকতার যে সর্ববামে থাকে সেটা হচ্ছে কি, সর্বনিচে সেটা হচ্ছে ফ্রান্সিয়াম, আর অন্যদিকে সবচেয়ে বেশি এবং ডানে থাকে সেটার নাম হচ্ছে কি ফ্লোরিন, যার কত, যার দেখো 4। অর্থাৎ সবার বামে হ্রাস পায় আবার নিচের দিকেও হ্রাস পায়, এই জন্য সবার নিচেরটা সবচেয়ে কম তৈত্রীণাত্মকতা, আর ডানে বৃদ্ধি পায়, উপরের দিকে গেলে বৃদ্ধি পায়, এই জন্য উপরের দিকে থাকে ফ্লোরিন, এই জন্য ফ্লোরিনের তৈত্রীণাত্মকতার মান বেশি। তো দেখো এরপরে উদাহরণ দিয়ে আসে, উদাহরণস্বরূপ কী বলা হয়েছে, যেমন 3 নম্বর পর্যায়ে সারণীতে সোডিয়ামের তৈত্রীণাত্মকতার মান যে ক্লোরিনের মান থেকে কম, কারণ বাম দিকে আছে এবং ওর আকারটা বড়, আর ক্লোরিনের আকারটা কি একটু ছোটো, কারণ কি ডান দিকে আছে। তো আমরা কি জানি, আকার যার বড় থাকবে
আকার যার বড় তার এই তৈজন্যতার মানটা একটু কম থাকে, আর এবং আকার যার ছোট তার তৈজন্যতার মানটা একটু বেশি থাকে। তো দেখো এখানে আমরা ইলেকট্রন দুটিকে সোডিয়াম থেকে যে সবচেয়ে দূরে ক্লোরিনের কাছাকাছি রেখে থেকে প্রকৃতপক্ষে সেটি দুটি পরমাণুর আয়নিত অবস্থা। তো দেখো এখন আমরা পর্যায় সারণীর গুরুত্ব নিয়ে আলোচনা করব, কী কী গুরুত্ব রয়েছে পর্যায় সারণীর। তো দেখো এখানে গুরুত্বগুলোর মধ্যে কী কী অন্তর্ভুক্ত রয়েছে, যে পর্যায় সারণীর নানাবিধ সুবিধা রয়েছে এবং সবকটি মৌল একই সারণীতে থাকার কারণে কি হয়, সামগ্রিকভাবে একটা আমরা ছবি পাই এবং কোনো মৌলের যে বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত আমরা ধারণা নিতে পারি, এবং এমনকি এখনও আবিষ্কৃত হয়নি এমন কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা যায়। নিচে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো। তো রসায়ন অধ্যয়ন সহজতর হয়, এটা কি বলা হয়েছে দেখো, এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে এবং এই মৌলগুলো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া ইত্যাদি সহ আরও এক ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। এই ধর্মসমূহ একসঙ্গে জানা বা মনে রাখা সম্ভব নয়, কিন্তু তুমি যদি কি করো, পর্যায় সারণী কোনো একটা গ্রুপের বা কোনো একটা পর্যায়ের তুমি ধর্ম সম্পর্কে জানো, তাহলে কিন্তু মোটামুটি সবগুলোই যে ধর্ম তুমি জানতে পারবে। একটা একটা করে না জেনে একটা সারির বা একটা কলামের যদি ধর্ম জানো, তাহলে তোমার এগুলো কিন্তু বুঝতে সহজ হবে। তো দেখো এছাড়া যে পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকলে বিভিন্ন মৌল সম্পর্কে কি যৌগের বৈশিষ্ট্য সম্পর্কেও তুমি সহজতর ধারণা লাভ করতে পারবে। এরপর দেখো কি আছে, যে নতুন মৌলের ধারণা এবং আবিষ্কার। তো দেখো পর্যায় সারণীতে যে 7টি পর্যায় 18টি গ্রুপ রয়েছে, একটি সময় পর্যন্ত কিছু ঘর ফাঁকা ছিল এবং পরবর্তীকালে সেই মৌলগুলো আবিষ্কৃত হয়, কিন্তু তার আগেই এই ফাঁকা ঘরে আবিষ্কৃত মৌলগুলো ধর্ম কেমন হবে তা পর্যায় সারণী থেকে কী হয়েছিল অনুমান করা গিয়েছিল। এবং মেন্ডেলিভ কী করেছিল, এই মেন্ডেলিভ তার সময় 63টি মৌলকে কী করেছিল, তার সাথে স্থান দিতে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা কিনা কী করেছে পরবর্তীতে সেগুলো আবিষ্কৃত হয়েছিল। তো দেখো এরপরে যে গবেষণার ভূমিকার ক্ষেত্রে কী কী পেলাম আমরা। তো দেখো আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে কী হয়, আবিষ্কৃত হয়, এবং এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকেই যে ধারণা থাকলে আমাদের গবেষণাটা আরও ইজি হয়, কারণ সেই সব ধর্ম বা বৈশিষ্ট্য সম্বন্ধিত পদার্থ তৈরি করতে কী ধরনের মৌল প্রয়োজন তা আগে থেকেই ধারণা পাওয়া যেতে পারে। তো দেখো পর্যায় সারণীর পরীক্ষিত সুবিধাসমূহ ছাড়া আরও কিছু ধারণা রয়েছে, সেগুলো আমরা জানবো। তো দেখো এরপরে কী বলা হচ্ছে, ভাবনার খোরাকে ধরা যাক তোমার 119টি পারমাণবিক যে নম্বর বিশিষ্ট মৌল আবিষ্কার করেছো, তো তোমরা কী নাম দেবে এবং এই মৌলটির ধর্ম কী হতে পারে এবং এর ভবিষ্যৎবাণী কেমন হতে পারবে সেগুলো তোমার বলতে হবে। তো এগুলো আমরা কী করব, সেগুলো আমরা অ্যান্সারটা একটু দেখে নেব। তো চলো আমরা দেখে নিই এই অ্যান্সারটা কীভাবে করতে। তো দেখো এই অংশটুকুর অ্যান্সার আমরা কীভাবে করতে পারি, 119 নম্বর পারমাণবিক সংখ্যা, এর সংক্ষিপ্ত অ্যান্সার কীভাবে করব, যে 119 নম্বর পারমাণবিক সংখ্যা সম্পূর্ণ মৌল এখনও কি হয়নি, এখনও আবিষ্কৃত হয়নি, এবং যে IUPAC যে নামকরণ নীতি অনুসারে এ নামকরণ করা হবে, সরি এখানে IUPAC হবে না, IUPAC হবে, IUPAC। তো দেখো এটি অত্যন্ত অস্থিতিশীল, এই মৌলটার বৈশিষ্ট্য কীরকম হতে পারে, এটা হবে অত্যন্ত অস্থিতিশীল, ভারী এবং অস্বাভাবিক রাসায়নিক বৈশিষ্ট্যের সম্পন্ন হতে পারে, এবং এর সম্ভাব্য ইলেকট্রন বিন্যাসটা কীরকম হতে পারে দেখো, যেমন রেডিয়ন ইলেকট্রন বিন্যাস 7s2 7p6 8s2 hp2 8d1 5a14 এগুলো হতে পারে ইলেকট্রন বিন্যাস। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।